কারো ব্যক্তিগত শোক কখনো রাষ্ট্রীয় শোক হতে পারে না। যদি কারো ব্যক্তিগত শোককে চাপিয়ে রাষ্ট্রের শোক বানানো হয়, তাহলে যুগে যুগে যতই সরকার প্রধান চেঞ্জ হবে, ততই আমাদের রাষ্ট্রের শোকের পরিমাণ বাড়তে থাকবে, আবার আনন্দের পরিমাণও বাড়তে থাকবে। সেটা হলো যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্মদিনেও হলো বাংলাদেশে শিশু দিবস একটা বানায় ছুটি কাটাইতে হইতো। আর 15ই আগস্ট তো আছেই। এখন কথা হলো 15ই আগস্ট বলতে আমি বঙ্গবন্ধুকে সম্মান করি, বাট ওনার মেয়ে ওনার সম্মান ধরে রাখতে পারে নাই। আবার এখন কথা হলো বঙ্গবন্ধুকে মেরেছে, এই জন্য বঙ্গবন্ধুর শোক দিবস বললাম। জিয়াউর রহমানকে তো মারা হয়েছে। আপনি একজন বাঙালি, আপনি কখনোই জিয়াউর রহমানকে ভালোবাসতে পারবেন না যদি আপনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন। আপনি একজন বাঙালি, আপনি কখনোই বঙ্গবন্ধু সাপোর্ট নিতে পারবেন না যদি আপনি জিয়ার সৈনিক হন। আপনি একজন বাঙালি, কিন্তু আপনি একই সাথে জিয়াউর রহমান এবং একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসতে পারবেন না। আপনি একজন বাঙালি, আপনি একই সাথে শেখ হাসিনাকে কটাক্ষ অথবা শেখ হাসিনাকে ভালোবাসতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বোনের বক্তব্য ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। কিছু কথা বলেছেন সেই বোন। কি এমন কথা বললেন যেই কথার প্রেক্ষিতে দেশের রাজনৈতিক অঙ্গন রীতিমতো তোলপাড়। তিনি বলেছেন, কারোর ব্যক্তিগত শোককে কেন রাষ্ট্রীয় শোকে ঘোষণা করা হবে? রাষ্ট্রীয়ভাবে কারোর ব্যক্তিগত শোক কেন পালন করা হবে? শেখ হাসিনার আমলে আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস পালন করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এখন বিএনপির আমলে আমরা দেখছি জিয়াউর রহমানের শোক দিবস পালন করা হচ্ছে। সেই বোন বলেছেন যে কোনোভাবেই কারোর ব্যক্তিগত বা পারিবারিক শোককে রাষ্ট্রীয় শোকে পরিণত করলে সেটার পরিণাম কোনোভাবেই ভালো হবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কেন তিনি এই কথা বলেছেন, কি বিশ্লেষণ জানালেন, কি কারণে তার সেই বক্তব্যের প্রেক্ষিতে দেশের রাজনৈতিক অঙ্গন জুড়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা আমরা দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। চলেন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি সেই বোন কি বলল। তার সাহস দেখে রীতিমতো সকলেই অবাক হচ্ছে। কারো ব্যক্তিগত শোক কখনো রাষ্ট্রীয় শোক হতে পারে না। যদি কারো ব্যক্তিগত শোককে চাপিয়ে রাষ্ট্রের শোক বানানো হয়, তাহলে যুগে যুগে যতই সরকার প্রধান চেঞ্জ হবে, ততই আমাদের রাষ্ট্রের শোকের পরিমাণ বাড়তে থাকবে, আবার আনন্দের পরিমাণও বাড়তে থাকবে। সেটা হলো যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্মদিনেও হলো বাংলাদেশে শিশু দিবস একটা বানায় ছুটি কাটাইতে হইতো। আর 15ই আগস্ট তো আছেই। এখন কথা হলো 15ই আগস্ট বলতে আমি বঙ্গবন্ধুকে সম্মান করি, বাট ওনার মেয়ে ওনার সম্মান ধরে রাখতে পারে নাই। আবার এখন কথা হলো বঙ্গবন্ধুকে মেরেছে, এই জন্য বঙ্গবন্ধুর শোক দিবস বললাম। জিয়াউর রহমানকে তো মারা হয়েছে। কই, জিয়াউর রহমানের নামে তো কোনো শোক দিবস নাই, জিয়াউর রহমানের নামে তো কোনো ছুটির দিন নাই। জিয়াউর রহমানের জন্মদিনও তো মনে হয় অনেকে দেখবেন জানেই না। খালেদা জিয়ার মৃত্যুর দিনেও কি শোক দিবস হবে? বা একজন হাদি, হ্যাঁ একজন হাদি তো তার দেশের জন্য অনেক নিবেদিত, বা তাকে নিবেদিত বলেই তো তাকে দুই দেশ মিলে তাকে মারলো। তাহলে এই দিনটাও কি শোক দিবস হিসেবে রাষ্ট্রীয় শোক বিবেচনা হবে? তারপর একজন দেলার হোসেন সাইদি, যে কিনা একজন কোরআনের পাখি, যাকে ওই আল্লাহর ঘরে পর্যন্ত যার ঢোকার পারমিশন ছিল, তাহলে তাকে যখন ফ্যাসিবাদীরা রাজাকার বানায় এইভাবে এত বছর জুলুম করে তার উপর তার মৃত্যু কোলে ঠেলে দিল, তাহলে সেটাও কি শোক দিবস হবে, রাষ্ট্রীয় শোক হবে? এরকম যদি করা হয়, তাহলে প্রত্যেক দলের যখন যে দল আসবে সেই কিন্তু রাষ্ট্রের শোক বানায় ফেলবে, যেটা জনগণের উপরে জুলুম, অন্যায়, অবিচার। আপনারা সরকার প্রধান যেই আসেন, আপনারা জনগণের হয়ে প্রতিনিধিত্ব করতেছেন। আপনারা তো আপনাদের পরিবারকে টেনে নিয়ে এসে আপনাদের পরিবারের জন্ম মৃত্যু এগুলা জনগণের উপরে চাপাই দিতে পারেন না। আপনার দলে পালন করবে সেটা আলাদা হিসাব, যে আপনাদের নির্দিষ্ট দলের জন্য থাকবে, আপনারা ওই দিন পালন করেন নিজ নিজ স্থানে নিজ নিজ জায়গায়, অনেক তো সমস্যা নেই কোনো। এগুলো করে আপনারা জনগণের ভেতর থেকে উঠে যাচ্ছেন এবং জনগণ আপনাদেরকে অসম্মান করতেছে। যেমন একজন শেখ মুজিবুর রহমান যেভাবে মানুষের অন্তরে বা যেভাবে মানুষের মনে ছিল আগে, আস্তে আস্তে মানুষ অনেক ইতিহাস জানতেছে, অনেক কিছু জানতেছে আস্তে আস্তে করে, কিন্তু এই তার কন্যার জন্য এই লোকটারও যতটুকু সম্মান ছিল সব নষ্ট হচ্ছে। তার কারণ হলো, যেমন শোক দিবস তো আছে, জন্মদিন তো আছেই, পাশাপাশি হলো আপনার ওনার মূর্তি বানায় রাখা, ভাস্কর্য বানায় রাখা। এখন উনি ওনার বাবার ভাস্কর্য যে এত জায়গায় বানাইছে,
এরকম করে পরবর্তীতে এখন যদি আয়শা তারেক জিয়াও তার বাপের নামে ভাস্কর্য বানায় জিয়া রহমানের নামে, তাহলে হবে কি? তাহলে আমরা জনগণ কি করবো সারা জীবন? আমাকে টাকা নিয়ে কি এক একজন আইবার এক একজন তাকে বাপের ভাস্কর্য বানাবে? তো এই দিক থেকে আমি তারেক জিয়াকে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ দেই এবং অ্যাপ্রিসিয়েট করি যে আপনি আলহামদুলিল্লাহ যে আপনি আপনার বাবা মায়ের ভাস্কর্য, আপনার বাবা মাকে এরকম করে জনগণের কাছে চাপাই দেন নাই, অত্যাচার করেন না অ্যাটলিস্ট জনগণকে। এদিক থেকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছি। আর শেখ হাসিনা যেটা করেছে গত 15 থেকে 17 বছরে, এই বাচ্চাদের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে, মনের মধ্যে, অন্তরে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে সব জায়গায় তার বাপরে ঢুকাইছে। এটা করে সে অসম্মান করছে। আমরা তো দেখেন এখন কি হয়েছে, গত 15 বছরে প্রত্যেক ঘরে ঘরে বঙ্গবন্ধু সৃষ্টি হয়েছে। তো কি করবে? এই ঠেলায় টিকতে পারে না, পরে তাকে চলে যেতে হয়েছে। বিষয়টা হলো একজন বঙ্গবন্ধুকে, এই যে দেখেন যারা এখন অপমান করতেছে বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে, এই অপমানটা তো অ্যাকচুয়ালি আজকের সৃষ্টির জন্য দায়ী তার কন্যা, তার মেয়ে। একজন বঙ্গবন্ধু ঠিক আছে দেশের জন্য করেছেন, একজন জিয়া রহমানও করেছেন, এরকমের বহুত আছে, আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা কে ফজলুল হক, তাদের জন্য কয়টা শোক পালন করতেছেন, তাদের কয়টা কি পালন করতেছে এই জাতি, এই দেশ কি করতেছে? তাদের নামে কয়টা সাবজেক্ট বেরিয়েছে যে এই ইতিহাস পড়বো সেটা ভিন্ন হিসাব, নন মেজর সাবজেক্ট পড়বো, মেজর সাবজেক্ট পড়বো সেটা ভিন্ন হিসাব, কিন্তু পুরো একটা সাবজেক্টের নাম দিয়ে দেবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমান। এটা কি? আপনারা এই সবাই আসেন এক একবার দলে ক্ষমতায় এসে যদি সবাই এভাবে মানে পরিবার কেন্দ্রিক হয়ে যান আর পরিবারকে জনগণের উপর চাপাই দিতে চান, এটাই হলো গিয়ে জুলুম, এটা হচ্ছে অন্যায়, অত্যাচার। যেমন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, সেটাকে এসে হাসিনা পরিবর্তন করে কি বানাইছে? আচ্ছা ওকে, এখন যদি জিয়া রহমানের নামে আবার এসে এটা পরিবর্তন করতে যাইতো তারেক জিয়া, তাহলে কত কোটি টাকা খরচ হইতো, কিন্তু এই লোকটা সেটা করে না। এই দিক থেকে তাকে অ্যাপ্রিসিয়েট করছে। ভালোকে ভালো বলতে হবে। তো এগুলো করলে হলো জনগণের টাকা হলো গিয়ে নিজেদের পরিবারের পিছনে ইনভেস্ট করা, শোক দিবসে, জন্মদিনে বাপের মূর্তি বানানো, তারপরে এই যে জাতির পিতা, ভাই জাতির পিতা তো আমার একজন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার জাতির পিতা তো বঙ্গবন্ধু না? আমি বঙ্গবন্ধুকে সম্মান করি, তার যতটুকু অবদান আছে সেটা আমি স্বীকার করি, অকপটে স্বীকার করি, কিন্তু তিনি তো আমার জাতির পিতা না। আপনার পিতা হইতে পারে, আমার তো পিতা আছে আলহামদুলিল্লাহ। আমি মুসলিম হিসেবে আমার সৃষ্টিকর্তাও একজন ঠিক করে দিয়েছেন যে আমাদের জাতির পিতা একজনই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমার বাবা আছে আলহামদুলিল্লাহ। আপনাদের বাপ নিয়ে কারো সমস্যা থাকলে আপনারা পিতা হিসেবে মেনে নেবেন, সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা আপনাদের দলের ইস্যু, কিন্তু পুরো জাতিতে তো আপনারা চাপাই দিতে পারেন না। তো এইটাই হলো এই রাজনীতিতে, এইখানেই পরিবর্তন আসা দরকার। যখন আপনারা আপনাদের নিজেদের বিষয়গুলো জনগণের উপর চাপাই দিতে চাইবেন, ওইটাই সমস্যা। আপনি একটা জিনিস পছন্দ করতেছেন, আমি তো সেটা করবো না, আর একটা দল তো সেটা করবে না। এভাবে হাজার হাজার লাখ লাখ মানুষ আছে, আপনার পছন্দের সাথে তো আমাদের পছন্দ মিলবে না, তার মানে আমি কথা বলতে পারবো না, আপনার মন মতো আমাকে কথা বলতে হবে। এখানে এই সমস্যা থেকে বের হইতে হবে এবং অন্যায় অন্যায় বলতে হবে, যেটা ভালো সে ভালোটাকেও ভালো বলতে হবে। আপনি একজন বাঙালি, আপনি কখনোই জিয়াউর রহমানকে ভালোবাসতে পারবেন না যদি আপনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন। আপনি একজন বাঙালি, আপনি কখনো বঙ্গবন্ধু সাপোর্ট নিতে পারবেন না যদি আপনি জিয়ার সৈনিক হন। আপনি একজন বাঙালি, আপনি কখনো একসাথে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনকে একসাথে কখনো ভালোবাসতে পারবেন না। এবং কি আপনি একজন বাঙালি, আপনি কখনো এনসিপি জামাতকে ভালোবাসতে পারবেন না যদি আপনার ভিতরে মুজিব বা জিয়াউর রহমান কারো আদর্শ ধারণ করেন। মানে ব্যাপারটা হচ্ছে, আপনি এই বাংলাদেশে থাকতে হইলে, বাঁচতে হইলে আপনি একসাথে কখনো কারো গুণগান গাইতে পারবেন না, বা একসাথে কারো বদনাম করতে পারবেন না। আপনি যদি বিএনপি কে ধারণ করেন, আপনাকে আওয়ামী লীগের, এনসিপির, জামাতের বদনাম করতে হবে। আপনি যদি আওয়ামী লীগ ধারণ করেন, আপনার জামাত, এনসিপি, বিএনপির বদনাম করতে হবে এবং তাদের সাথে শত্রুতামি করতে হবে। আপনি এমনটা পারবেন না যে আপনি জামাত করেন, আপনি বিএনপির সুনাম করলেন, এটা পসিবল না। আপনি আবার বিএনপি করেন, আপনি আওয়ামী লীগের সুনাম করলেন, বা আওয়ামী লীগ করেন, এনসিপি সুনাম করলেন, এটা কোনোদিন এই বাংলাদেশে সম্ভব না। ভাই, বাংলাদেশে সাধারণ জনগণ আমরা সব বিষয়ে মতামত দেওয়ার অধিকার রাখি, কিন্তু আমি যদি জামাতকে ভালো বলি, পরক্ষণে আমি আওয়ামী লীগকে ভালো বলতে পারবো না, আমি হয়ে যাব দালাল, বিশেষ দালাল। আমার মতো খারাপ মানুষ এই দুনিয়াতে নেই। আবার আমি যদি আওয়ামী লীগ নিয়ে কথা বলি, বিএনপির জন্য আমি হয়ে যাবো দালাল। মানে এমন একটা অবস্থা, আমরা ভালোকে ভালো বলতে চাই, খারাপকে খারাপ বলতে চাই। যেই পজিশনে থাকে, যেই সিচুয়েশনে থাকে, আমরা সেটাকে সাবলীল ভাষায় বলতে চাই যে হ্যাঁ এটা খারাপ, এটা ভালো, কিন্তু সেই অধিকার বাংলাদেশে নাই। তাহলে তো সুন্দর একটা ট্যাগ লাগায় দেয়, দালাল। আমি বিএনপি যখন ভালো করবে বিএনপির ভালো বলবো, যখন খারাপ করবে খারাপ বলবো না, এটা হবে না। কারণ ওই যে আমি আওয়ামী লীগের ভালো বলছিলাম, তার মানে আমাকে আওয়ামী লীগ নিয়ে পড়ে থাকতে হবে। আবার বিএনপির একটা ভালো বললাম, আওয়ামী লীগের কোনো সুনাম বদনাম করতে পারবো না, তার মানে আমি বিএনপির দালাল। মানে কি একটা অবস্থা, কি একটা পরিস্থিতি ভাই। আমরা তো কোনো রাজনৈতিকবিদ না, তাই না? আমরা সাধারণ মানুষ। আমরা যখন যেটা ভালো, ভালোকে ভালো,
যখন সেটা খারাপ, খারাপকে খারাপ বলতে চাই, কিন্তু কিন্তু এই বাংলাদেশে এটা কোনোদিন সম্ভব না। তাহলে আপনাকে ভুঁইটা বাইন্দে একটা দালাল ট্যাগ লাগাই দিবে। উফ, অসহ্য। আপনি একজন বাঙালি, কিন্তু আপনি একই সাথে জিয়াউর রহমান এবং একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসতে পারবেন না। আপনি একজন বাঙালি, আপনি একই সাথে শেখ হাসিনাকে কটাক্ষ অথবা শেখ হাসিনাকে ভালোবাসতে পারবেন না। আপনি একজন বাঙালি, আপনি একই সাথে হাসনাত আব্দুল্লাহকে অথবা বিএনপির নেতাদেরকে ভালোবাসতে পারবেন না। আপনি একজন বাঙালি, আপনি একই সাথে জামাত ইসলামীদের কোনো ভালো কথা বলতে পারবেন না, আবার বিএনপির কোনো খারাপ কথা বলতে পারবেন না। হ্যাঁ, আপনি বাঙালি, আপনার কোনো না কোনো পক্ষ নিয়ে কথা বলতে হবে। আপনি একজন মানুষের ভালো বলতে পারবেন না, আবার সেই মানুষটার খারাপই আপনি বলতে পারবেন না। তাহলেই আপনি কি হয়ে যাবেন? দালাল। বুঝতে পারছেন? আপনি একজন বাঙালি, আপনার যে কোনো একটা পক্ষ নিয়ে কথা বলতে হবে। কেন রে ভাই, কেন? আমার একজন মানুষকে ভালো লাগতে পারে না? আমি একজন মানুষকে নিয়ে পোস্ট করতে পারি না? হ্যাঁ, বাপ ভালো হইতেই পারে, মেয়ে খারাপ হইতেই পারে, মেয়ে ভালো হইতেই পারে। সবকিছুই কি একটা মানুষ খারাপ করে গেছে? হ্যাঁ, এত উন্নয়ন কি সবকিছুই মানুষ খারাপ করে গেছে? জামাত ইসলামী কি সবই খারাপ করছে? বিএনপি কি সবই খারাপ করে? মানে সরকার দলের যে থাকবে তার বিপক্ষে দলের বদনাম করতেই হবে, আবার সরকার দলের বদনাম করা যাবে না, আবার বিপক্ষ দলের মানুষদের ভালো কিছু বলাই যাবে না, বললেই মব বলে সৃষ্টি করি আমরা। কেন রে ভাই, কেন? একটা মানুষের কি সব খারাপ থাকে, ভালো থাকে না? একটা মানুষের কি নীতি থাকে না? ভালো খারাপ নিয়েই তো মানুষ। একটা মানুষের খারাপটা বলতে পারলে ভালোটা বলতে পারবো না কেন? আপনারা এই অসহ্য মেন্টালি থেকে বের হবেন কবে বলেন তো? এই কোনো কিছু হইলে ট্যাগ লাগানোটা বন্ধ করবেন কবে বলেন তো? মানে আমাদের জনগণকে মাফ করেন, বুঝতে পারছেন? কারণ জনগণকে আপনারা মাফ না করলে আপনারা আসলে ঠিকই ফুলে ফেপে বড় হয়ে যাবেন। কারণ আমরা তো হচ্ছে গোলাম আপনাদের, আপনারা যা বলবেন আমাদের তাই শুনতে হবে। তবে এই গোলামির থেকে আমরা কেন বেরোতে পারতেছি না, এটা আসলে আমাদের দোষ, বুঝছেন? এই যে যারা অনেক বড় বড় বিজ্ঞ মানুষজন, তারা আসলে চুপ হয়ে গেছে, কথা বলা বন্ধ করে দিছে, কারণ হইতেছে তাদেরকে আপনারা পাকড়াও করেন, ভয়ে কথা বলা বন্ধ করে দিচ্ছে, বুঝতে পারছেন? এর ভয়ের বাঙালি আমরা আসলে কত বছর থাকবো জানি না। একটা জিনিস খেয়াল করছেন, তারেক রহমান আর হাসিনাকে যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি যত নেতা আছে সমস্ত নেতা কিন্তু তারা তলে তলে সবাই একে অপরের সাথে পার্টনারশিপে ব্যবসা করতেছে। একজনের ব্যবসা আরেকজন দেখতেছে, একজনের ব্যবসা আরেকজনের শেয়ার আছে, এমনকি ফ্যামিলিগতভাবে একজনের সাথে আরেকজনের আত্মীয়তার সম্পর্ক আছে। এই যেমন ধরুন আওয়ামী লীগের ছেলে বিএনপির মেয়ে, এইরকম একটা সম্পর্ক হয়েছে, জামাই শ্বশুরের একটা সম্পর্ক হয়ে যাচ্ছে বা জামাই বউয়ের একটা সম্পর্ক হয়ে যাচ্ছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে সারা দেশে আওয়ামী লীগের যত কার্যালয় রয়েছে, আওয়ামী লীগ সংক্রান্ত যা কিছু স্থাপনা রয়েছে, প্রায় শতভাগই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো আওয়ামী লীগের কোনো মন্ত্রী এমপি যারা ভাঙবে তাদের সঙ্গে টাকার চুক্তি করে নিজেদের বাড়িটা অক্ষত রাখতে পেরেছেন। আমি নিজেও এরকম দু একটা বাড়ির খবর জানি, যে বাড়ির মালিক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, তিনি মানে তার বিরোধী পক্ষকে টাকা দিয়ে ম্যানেজ করে তার বাড়িটা যেন ভাঙা না হয়, তার বাড়ির আশেপাশে দু একটা ককটেল ফুটিয়ে যেন তারা সরে যায়, এই বন্দোবস্ত করতে পেরেছেন। তার মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এই যাদেরকে কন্ট্রোল তিনি করতে পেরেছেন তাদের পক্ষে নিয়েই এক ধরনের রাজনীতি যে তারা করেছেন এবং তার নিজের দলকে ডুবিয়েছেন, সেই ব্যাপারগুলো এর মাধ্যমে দেখা যায়। সেই আলোচনায় যেতে চায় না, যে আলোচনায় যেতে চাই সেটা হচ্ছে সারা দেশে আওয়ামী লীগের যে অফিসগুলো আছে, একেবারে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, ধানমন্ডিতে শেখ হাসিনার মানে চেয়ারপারসনের কার্যালয়, এই কার্যালয়গুলো সহ সারা দেশে যত কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলোর কি অবস্থা? বেশিরভাগই তো মানে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এতদিন গত 2 বছর এগুলো নিয়ে আলোচনা হয়নি। যদিও এরই মাঝে আদালত শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজনদের সম্পদ বাজেয়াপ্ত করার মানে আদেশ দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগের এই প্রপার্টি কি হবে সেই ব্যাপারে কোনো আদেশ দেননি, কারণ আওয়ামী লীগের দল হিসেবে বিচারের কোনো প্রক্রিয়া আদালতে শুরুই হয়নি। কিন্তু আমরা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি গতকালকে জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের এই অফিসগুলোর পরিণতি কি হতে পারে। চলুন একটু এই ভিডিওতে জানি আওয়ামী লীগের এই অফিসগুলো কিংবা এই সম্পত্তিগুলোর কি অবস্থা হতে চলেছে, সরকার কোন দিকে যাচ্ছে সেই আলোচনা করবে এই ভিডিওতে। দর্শক, বলছিলাম সারা দেশে আওয়ামী লীগের কার্যালয়গুলোর কি হবে, এই ব্যাপারে কি সিদ্ধান্ত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি এই সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। চ্যানেল 24 এই খবরটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে আওয়ামী লীগের কার্যালয়গুলো সরকার চাইলে হেফাজতে নিতে পারে। চিফ প্রসিকিউটর কথাটা একেবারে পরিষ্কার,
মানে চ্যানেল 24-এর এই খবরটা যদি সত্য হয় তাহলে কথাটা পরিষ্কার। চিফ প্রসিকিউটর বলতে চাইছেন আওয়ামী লীগের যত অফিস আছে সেই অফিসগুলো সরকার নিজের আয়ত্তে অর্থাৎ সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করে আওয়ামী লীগের এই সম্পদগুলো বাজেয়াপ্ত করে দিতে পারে। সুন্দর উদ্যোগ। আমার মনে হয় খুব দ্রুতই সরকারের উচিত এরকম একটা সিদ্ধান্তে চলে যাওয়া। সারা দেশে আওয়ামী লীগের যত অফিস রয়েছে, এই ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় অফিস সহ যত অফিস আছে, বিভাগীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে যত অফিস রয়েছে সমস্ত অফিসকে এক আদেশে বলে দেয়া উচিত যে এগুলো আজকে থেকে ক্রোক করে নেওয়া হলো, এগুলো সরকারি সম্পত্তি, সরকারি খাস জমি। এবং সরকারি খাস জমি ঘোষণা করার পরে ইচ্ছা করলে সরকারি দল সেখানে তাদের কার্যালয় তৈরি করতেই পারে, সেখানে তো আর কোনো বাধা নেই। কারণ সরকারি দল সরকারি খাস জমি ব্যবহার করলে তো আর দখল নিয়ে কোনো সমস্যা হবে না যতদিন পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। এটা ভালো, কিন্তু চিফ প্রসিকিউটর তো আইনের মানুষ এবং তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী। তিনি তো আইন নিয়েই কথা বলবেন, আইনের বাইরে তো কোনো কথা বলবেন না। এখন ব্যাপার হচ্ছে যে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো সম্পত্তি, আওয়ামী লীগের কোনো অফিস, এগুলো ব্যাপারে আদালত থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এমনকি আওয়ামী লীগের বিচারের কথা যেটা বলা হচ্ছে যে আদালতই নির্ধারণ করবে আওয়ামী লীগের ভাগ্য, এখন পর্যন্ত সে আদালতে আওয়ামী লীগের দল হিসেবে বিচার কার্যক্রমই শুরু হয়নি। তাহলে আওয়ামী লীগের অফিস ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে কিভাবে? মানে এটাও কি ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা ওটার মতো নির্বাহী আদেশে বলে দেবে যে আওয়ামী লীগের সমস্ত অফিসগুলো সরকার ক্রোক করে নিল? সেটা কি আইন সিদ্ধ হবে? আইন কি বলে? হ্যাঁ, সরকার নির্বাহী আদেশে যে কোনো আদেশই দিতে পারে, কিন্তু সেই আদেশের সিদ্ধান্ত যখন আদালতে চ্যালেঞ্জ হবে তখন কোন অবস্থা হবে? আজকে না হয় চিফ প্রসিকিউটর কিংবা তার দল ক্ষমতায় আছে, কিন্তু তারা যখন ক্ষমতায় থাকবে না তখন এইরকম সিদ্ধান্ত যদি সরকার নেয় তাহলে সেই সিদ্ধান্তগুলো কি টিকবে? এবং এই সিদ্ধান্তগুলো যারা নিয়েছেন, এই সিদ্ধান্তগুলো নেয়ার পেছনের যারা কুশীলব, তাদেরকে কি জবাবদিহি করতে হবে না? তাদেরকে কি প্রশ্নের মুখে পড়তে হবে না? মানে আইনের মানুষ হিসেবে আইনি পরামর্শ দিলেন তিনি, নাকি এটা অনেকটা রাজনৈতিক কথাবার্তা হলো? আমি ঠিকভাবে ক্লিয়ার হতে পারিনি। মানে এটা একটা সংস্কৃতিও হতে পারে যে আজকে বিএনপি ক্ষমতায় আছে, আওয়ামী লীগের অফিসগুলো, সমস্ত অফিসগুলো সরকারি সম্পত্তি হিসেবে ক্রোক করতে পারে। অন্য কোনো দলকে যদি তারা মনে করে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না, সেই দলের অফিসগুলো সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করতে পারে। কালকে যখন জামাত ক্ষমতায় আসবে তখন জামাত মনে করবে বিএনপির সমস্ত অফিসগুলো সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করে দিল। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির যদি ধারাবাহিকতা থাকে তাহলে কি হবে? মানে আমরা কি সুস্থ রাজনীতির পথে থাকবো, সুস্থ রাজনৈতিক কালচারের পথে থাকবো? আমার মনে হয় সেখানে একটা বড় ব্যত্যয় ঘটবে এবং এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকলে এই ইট যখন আপনি মারেন তখন পাটকেল হয়ে আপনার দিকে যখন ঘুরে আসে তখন সেটার কিন্তু গতি অনেক বেড়ে যায়। চিফ প্রসিকিউটর আরো অনেক বিষয়ে কথা বলেছেন। ভারতের সিদ্ধান্ত, ইন্ডিয়ান এক্সপ্রেসের যে খবর যে শেখ হাসিনা ব্যাপারে সিদ্ধান্ত ভারতীয় আদালত নেবে, সেই ব্যাপারেও তিনি কথা বলেছেন যে হ্যাঁ, আমি দেখেছি এরকম একটা খবর, ভারতের আদালত নেবে, ভারত তাদের ব্যাপার, তাদের আইনে কি আছে না আছে এই ব্যাপারগুলো তারা দেখবে। এবং আমার মনে হয় যে এই অংশটা তার শুনে আমার কাছে মনে হয়েছে যে চিফ প্রসিকিউটর এই জায়গায় মোটামুটি নিশ্চিত হয়েছেন মোটা দাগে যে ভারতের আদালতে যদি ব্যাপারটা সুরাহা করতে যায় ভারত, তাহলে কোনোভাবেই শেখ হাসিনাকে আর ফিরে পাওয়া সম্ভব নয়। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এই ব্যাপারটার সঙ্গেই ভারত একমত নয়। প্রত্যার্পণ চুক্তিতে রয়েছে যে আইনের আওতায় কোনো আসামিকে শাস্তি দেওয়া হলো একটা দেশে, ফেরত চাওয়া আসামির ক্ষেত্রে যে দেশে অবস্থান করছে সেই দেশের আইনেও যদি ওই ব্যাপারটা সমানভাবে অপরাধ হিসেবে চিহ্নিত হয় তাহলেই ফেরত দেওয়া হবে। আর যদি ব্যাপারটা তা না হয়, ওই দেশের আইন যদি এটা পারমিট না করে, তাহলে কোনোভাবেই ফেরত দেওয়া হবে না। ভারতের আইনই বলছে যে শেখ হাসিনাকে আর জীবনে ফেরত দেবে না যদি আদালতের মাধ্যমে ব্যাপারটা চায়। সব মিলিয়ে এদিকেও একটা সংকট। এই সংকট নিয়ে এত আলোচনা করতে চায় না, কিন্তু আমার মনে হয় চিফ প্রসিকিউটর যে কথাটা বললেন, সরকারকে যে পরামর্শ দিলেন যে সরকার চাইলেই আওয়ামী লীগের সমস্ত অফিসগুলো নিজের করায়ত্তে নিতে পারে, দখলে নিতে পারে, কিংবা বলা যায় যে ক্রোক করতে পারে, বাজেয়াপ্ত করতে পারে, সরকারি সম্পদ হিসেবে ঘোষণা করতে পারে, এটা বোধহয় সঠিক পরামর্শ হলো না। আমি জানি না, সরকার ভালো বুঝবে। সরকার সিদ্ধান্ত নেবে যখন, তখন আরো ভালো গবেষণা করেই হয়তো তারা সিদ্ধান্ত নেবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা দেখতে পারলেন না, ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনাদের প্রতিক্রিয়া কি থাকবে, আপনাদের মতামতটা কি? রাষ্ট্রীয় শোক দিবস পালন করা আসলে উচিত
কি না, কোনো ব্যক্তিগত শোককে কিংবা কোনো পরিবারের শোককে রাষ্ট্রীয় শোকে পরিণত করা, এটিকে কিভাবে দেখছেন আপনারা প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী? আসলে কিছু বলার নাই। এই মেয়েটি যে কথা বলেছে সেই কথাটা অবশ্যই ভেবে দেখার দরকার, ভেবে দেখা প্রয়োজন। তার কথায় কিন্তু যুক্তি আছে, লজিক আছে। খুব সুন্দর একটি আলোচনা করেছে আমি মনে করি। আপনারা কি মনে করছেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী? আপনারাও কি মনে করছেন বিষয়টি যে এই মেয়েটি যে কথা বলেছে সেই কথা ঠিক কথা বলেছে, একদম উচিত কথা বলেছে? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, জানাবেন যদি কথা সঠিক হয়ে থাকে, উচিত কথা বলে থাকে। রাষ্ট্রীয় শোক কোনোভাবেই মানে কোনো ব্যক্তির শোককে রাষ্ট্রীয় শোকে পরিণত করা এটা সমুচিত নয়। কারোর পারিবারিক শোক আনন্দ হোক, সেটা রাষ্ট্রের বলে চালিয়ে দেওয়ার নামই হলো ও জুলুম, অন্যায়। শোক আনন্দ সেটা কোনোভাবেই মানে করা দরকার কি। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তি, ওপিনিয়নটা। আমার মনে হচ্ছে এই মেয়েটি সঠিক বিশ্লেষণ করেছে। যাই হোক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।